আসসালামু আলাইকুম, আমি আবু হাসান রাকিব। আমাদের ফেইট কোর্সের আজকের লেকচার 1 চলতেছে। লেকচার 1 এ আমরা ইংরেজির ভাইটাল একটা টপিক রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করব। তো রাইট ফর্ম ভার্বের উপরে আমাদের টোটালি ক্লাস হবে 3টা, ঠিক আছে। যেহেতু রাইট ফর্ম ভার্বটার মোটামুটি আমাদের 3টা ক্ষেত্রে কাজে লাগবে। একটা হচ্ছে রাইট ফর্ম ভার্বে আমাদের সহযোগিতা করবে, অন্যদিকে আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্সটা সলিউশন করব তখন কাজে লাগবে, বারবার যখন আমরা পিন পয়েন্ট ইরোরস সলিউশন করব তখন কাজে লাগবে। প্রথমে আমরা রাইট ফর্ম ভার্বের উপরে 12টা ভাইটাল রুল নিয়ে আলোচনা করব, একদম অ্যাডভান্স লেভেলে ঢুকবো আমরা রুলগুলো নিয়ে। এরপরে হচ্ছে পার্ট 2। তো আমি আজকের যে ক্লাসটা, এটা হচ্ছে লেকচার 1 রাইট ফর্ম ভার্বের আজকের ক্লাসটা আমি দিব পার্ট 1, ঠিক আছে। পার্ট 1 এ আমরা রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করব। পার্ট 2 তে আমাদের আলোচনার বিষয়টা হবে সাবজেক্ট ভার্ব কি এগ্রিমেন্ট, আর পার্ট 3 তে আমরা আলোচনা করব রাইট ফর্ম ভার্বের বিগত কলেজ পর্যায়ে আসা, স্কুল পর্যায়ে এবং স্কুল 2 পর্যায়ে আসা যতগুলো প্রশ্ন আছে সবগুলোকে আমরা একদম কারণ সহ ব্যাখ্যা সহ সমাধান করব। আর আপনারা চাইলে নোট করতে পারেন, তবে এই যে আমি যেভাবে পড়াবো প্রত্যেকটা টপিকের উপরেই এবং ব্যাখ্যাগুলোর উপরে আমি মানে নিজস্ব আমার যে হ্যান্ড নোটস আছে এটা আমি গ্রুপে সাবমিট করে দেব। তো আসেন আমরা আলোচনা না করে আমরা শুরু করি। আমাদের প্রথম রুলটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য। এটা আমাদের দুই দিকে কাজে লাগবে, ঠিক আছে। এগুলো হচ্ছে শর্তমূলক বাক্য। তো কন্ডিশনাল সেন্টেন্স গুলো আমাদের কাজে লাগবে মূলত এটা কমপ্লিটিং সেন্টেন্সেও আসে আবার রাইট ফর্ম ভার্বেও আসে। আমরা দুইটার জন্যই মূলত কি বিষয়টাকে কাজে লাগাবো। কন্ডিশনাল সেন্টেন্সটা তৈরি হবে 3টা পর্যায়ে, যেমন ইফ দিয়ে শুরু হইতে পারে, হ্যাড দিয়ে শুরু হইতে পারে, হোয়াট ফর দিয়ে কি শুরু হইতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পরিচিত হচ্ছি এই দুইটা টপিক নিয়ে। আপনারা নোট করতে পারেন, না নোট করলে কোনো সমস্যা নাই, কারণ যেভাবে বুঝাবো একদম টপিক দৌড়ে দৌড়ে ঠিক সেভাবে আপনি পিডিএফটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্সটা শুরু হইতে পারে দুইটা রুলে। একটা হচ্ছে ইফ এর পরে হ্যাড, মানে ইফ হ্যাড আর কি হোয়াট ফর, এই 3টা জিনিস দিয়ে এই কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্যগুলো কে শুরু হইতে পারে। তো কন্ডিশনাল সেন্টেন্স মেইনলি হচ্ছে 4 প্রকার, তবে আমরা 3 প্রকারের সাথে পরিচিত। একটা জিরো কন্ডিশনাল আছে, সেটা আমাদের বেসিক্যালি পরীক্ষাতে আসে না, ওইটি দিয়ে আমি আলোচনা যাচ্ছি না। তাহলে আমরা 3 প্রকার নিয়ে আলোচনা করি। প্রথমটা হচ্ছে দেখেন, ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, ঠিক আছে, তাহলে আচ্ছা আপনার এই পাশে কি করতে হবে, ফিউচার টেন্স করতে হবে। এখন অনেকের আছে প্রেজেন্ট টেন্স কে সেটা বুঝে না। মনে রাখবেন, ইফ এর পরে আপনার যদি কোনো সাবজেক্ট দেখেন, সাবজেক্টের পরে ভার্বের যদি বি1 থাকে, তারপরে যদি কোনো অবজেক্ট থাকে, মানে হচ্ছে একটা ভার্বের ফর্ম কয়টা, 3টা, ঠিক আছে। আমরা জানি ভার্বের হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা বলি বি1 বা বেস ফর্ম বলি। দ্বিতীয় ভার্বের যে ফর্মটা সেটাকে আমরা বলি ভি2, মানে এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ভার্বের কি ফার্স্ট ফর্ম। আরেকটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, এটাকে আমরা ভি3 বলি, ঠিক আছে। এটাকে আমরা বলি পিপি, মানে ফার্স্ট পার্টিসিপল। মনে করেন প্রথমে আমি একটা লিখলাম ইটটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইটের ফার্স্ট ফর্মটা হচ্ছে কি এইট, ঠিক আছে। আর এটার ফার্স্ট পার্টিসিপল মানে ভি3 হচ্ছে কি ইটেন, ইটেন। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন আমরা বলি না মেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে মেড, আবার এটার কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি মেড। আপনাকে টেন্স বুঝতে হলে আপনাকে এই ভার্বের ফর্মগুলো সম্পর্কে আপনাকে কি রাখতে হবে, ধারণা রাখতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা, আচ্ছা যাক, এটা হচ্ছে যারা টেন্সের বিষয়ে ধারণা বুঝে না, কারণ ইফের পরে কোন টেন্স আছে সেটা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করবেন কি দিয়ে, ভার্ব দিয়ে। ইফের পরে যে ভার্বটা থাকবে এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আপনাকে এদিকে ফিউচার টেন্স করতে হবে। এখন ফিউচার টেন্সের স্ট্রাকচারটা আমি পাশে লিখে দিছি। ফিউচার টেন্স মানে একটা সাবজেক্ট উইল অথবা শেল, তারপরে ভার্বের বি1 হবে, এরপর হচ্ছে কি অবজেক্ট হবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে বুঝেন আপনি, এখানে সামারিটা কি দাঁড়াচ্ছে, সামারিটা দাঁড়াচ্ছে এরকম আর কি, যে ইফের পরে আপনি কোনোভাবে যদি ভার্বের বি1 দেখেন, মনে রাখবেন ওইদিকে মাস্ট বি আপনি পরীক্ষাতে হয় শেল খুঁজবেন, নইলে কি উইল খুঁজবেন, আর কিছু খোঁজার দরকার নেই। শেল উইলের পর একটা ভার্ব থাকবে, ভার্বের বি1 থাকবে। তাহলে ইফের পরে যদি ভার্বের বি1 থাকে, মানে হচ্ছে বেস ফর্মটা থাকে, আপনার অপর পাশে আপনাকে শেল উইল খুঁজতে হবে, ঠিক আছে। আপনি খুঁজে দেখবেন যে কোথায় শেল এবং উইল এবং ভার্বের কি বি1 আছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই আপনাকে, তাহলে বিষয়টা আপনি ক্লিয়ার হবে। মনে করেন আমি একটা টেস্ট দিলাম, একটা উদাহরণ দিলাম। উদাহরণটা হচ্ছে যে ইফ ইউ সে, ঠিক আছে, কমা, এরপরে আমি এরপর আমি শূন্যস্থান দিলাম। এবার আমি আপনাকে অপশন দিলাম। মনে করেন আপনি এখানে কি দিবেন, আপনি এখানে কি রেসপন্ড দিবেন, পিও এন্ড রেসপন্ড দিবেন, নাকি হচ্ছে বি নাম্বার হচ্ছে কি উইল রেসপন্ড দিবেন, পিও এন্ড উইল রেসপন্ড দিবেন, নাকি আপনি অপশনে সি উড রেসপন্ড দিবেন, ঠিক আছে। এখন ধরুন আপনাকে আমি অপশন দিলাম যে ইফ ইউ সে, যদি তুমি বলো আই ড্যাশ, আই কি দিব। দেখুন প্রথমে যখন আপনি ইফ দেখছেন তখন আপনার মাথায় খেলতে হবে যে এই 3টা টপিকের যে কোনো একটা টপিকে আমি কি পালাই দিব। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আমরা ইফ এর পরে টেন্সটাকে বোঝার চেষ্টা করব যে প্রেজেন্ট টেন্স আছে নাকি ফার্স্ট টেন্স আছে নাকি ফার্স্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইফ এর পরে সাবজেক্ট
আচ্ছা, সাবজেক্টের পরে আমরা এই যে সে এর ফার্স্ট ফর্মটা হচ্ছে সেইড, তার মানে বোঝা গেছে এটা ফার্স্ট ফর্মে আছে, তাহলে এ প্রেজেন্ট ফর্মে আছে, সরি। তাহলে ইফ এর পরে যদি প্রেজেন্ট ফর্ম থাকে আপনাকে এ পাশে কি বসাতে হবে, এই যে আমরা বলছিলাম ফিউচার টেন্স, ফিউচার মানে হচ্ছে আপনাকে শেল অথবা কি উইল নিয়ে আসতে হবে। তার মানে আমাদের উত্তর কার্ড হচ্ছে এটা উইল কি রেসপন্ড, ঠিক আছে, তাহলে উইল রেসপন্ড। এই এখন আসেন উড রেসপন্ড কখন হইতো এটা বুঝেন। যেমন আমরা পরেরটা যদি একটা সলিউশন করি, যে 2 নাম্বার রুল কি বলছে, ইফ এর পরে যদি পাস্ট টেন্স হয়, এখন ইফ এর পরে এটা যে পাস্ট টেন্স আপনি বুঝবেন কিভাবে, এখানে সাবজেক্টের পরে ভার্বের বি টু থাকবে, সাবজেক্টের পরে ভার্বের কি বি টু থাকবে। যেমন হচ্ছে ইফ ইউ, এই সেই জায়গাটা আমি যদি এখানে যদি সেইট করে দিতাম, ইফ ইউ সেইট, আমি যদি সেই জায়গা যদি সেইট করে দিতাম, তার মানে আমি বুঝতে পারতেছি ইফ এর পরে আমার যে ভার্বটা আছে এটা ভি টু তে আছে, মানে সেইট, ঠিক আছে, ফার্স্ট ফর্মে আছে। তার মানে দেখেন যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে আপনাকে অবশ্যই দিকে কি আনতে হবে, উড কুড মাইট নিয়ে আসতে হবে, উড কুড মাইট। তাহলে দেখেন তো আমাদের এই অপশনটাতে কোথায় আছে, যে উড রেসপন্ড, তখন সঠিক উত্তর হইতে এটা, তখন আপনি আবার উইল রেসপন্ডটা দিতে পারতেন না। তার মানে আমরা বুঝতে পারলাম ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা শেল উইল খুঁজবো, ইফ এর পরে যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে আমরা কি খুঁজবো, উড খুঁজবো। আপনার টার্গেট শুধু উড খোঁজা, কোথায় উড কুড মাইট, এই তিনটে টপিক কি আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা 3 নাম্বারটা নিয়ে আলোচনা করি। 3 নাম্বার বলছে কি দেখেন, ইফ এর পরে যদি ফার্স্ট পারফেক্ট থাকে, এখন ফার্স্ট পারফেক্ট আপনি বুঝবেন কিভাবে, ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এখানে মূলত কি থাকে, একটা হেড থাকে, হেড এর পরে ভার্বের বি থ্রি থাকে। তার মানে কোনো একটা কি এই ইফ এর সেন্টেন্স আপনার যদি দেখেন ইফ এর পরে সাবজেক্টের পরে হেড আছে আর ভার্বের বি থ্রি আছে, বি থ্রি মানে কি, ওই যে ভার্বের 3টা ফর্ম, 3 নাম্বার ফর্মটা যদি থাকে হেড এর পরে, তখন আপনাকে এদিকে কি কি খুঁজতে হবে দেখেন, উড কুড মাইট হ্যাভ ভার্বের বি থ্রি, এই অংশটা খুঁজতে হবে। দেখছেন আগের অংশতে শুধু উড কুড মাইট ছিল, এখন উড কুড মাইট এরপর হ্যাভ, হ্যাভ এর পর ভার্বের বি থ্রি, এই অংশটা খুঁজতে হবে। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই আপনাকে, তাহলে বিষয়টা আপনি ক্লিয়ার হবে। আচ্ছা, যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম যে হ্যাড আই গন দেয়ার, আমি লিখলাম হ্যাড আই গন দেয়ার ড্যাশ। এখন আমি আপনাকে অপশন দিলাম যে আপনি এখানে কি দিবেন, আই উড সি ইট, এটা দিবেন, নাকি হচ্ছে বি নাম্বার দিবেন যে আই উড হ্যাভ সিন ইট, আপনি এটা দিবেন। দেখেন আপনার কাজ হচ্ছে আচ্ছা, অনেকেই এখন মনে করবেন যে এখানে তো ইফ নাই, মনে রাখবেন যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স গুলো 3টা ভাবে শুরু হতে পারে, একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে হ্যাড, একটা হচ্ছে কি বাট। যখন আপনার কোনো একটা সেন্টেন্স যদি কি হয় এই হ্যাড দ্বারা যদি শুরু হয়, বুঝবেন কোনো একটা সেন্টেন্স যদি হ্যাড দ্বারা শুরু হয় এটা থার্ড কন্ডিশনালের মতো কাজ করবে, এটা থার্ড কন্ডিশনালের মতো কি কাজ করবে। থার্ড কন্ডিশনাল মানে এটাকে বলা হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, একটা জিরো কন্ডিশনাল, সেটা প্রয়োগ আমরা কি দেখি না। কোন একটা সেন্টেন্স যদি হ্যাড অথবা যদি বাট ফর দ্বারা যদি শুরু হয় তাহলে বুঝবেন যে এই সেন্টেন্সটা থার্ড কন্ডিশনালের মতো কি কাজ করবে। তাহলে দেখেন এখানে কি আছে যে হ্যাড আই গন দেয়ার, আমি যদি ওইখানে কি যেতাম তাহলে দেখেন আপনি বুঝেন এই যে হ্যাড আছে, ভার্বের বি থ্রি আছে, তাহলে আমরা বলছিলাম কি হ্যাড আর ভার্বের বি থ্রি আপনি যদি পান তাহলে আপনাকে কি খুঁজতে হবে, উড কুড মাইট হ্যাভ বি থ্রি। তাহলে দেখছেন এই যে এই অপশনটা সঠিক, যে আই উড হ্যাভ কি সিন, এই যে সিনের উৎপত্তিটা হচ্ছে সি থেকে, সি স সিন, এই যে সিনটা হচ্ছে ভার্বের কি বি থ্রি, সিনটা হচ্ছে ভার্বের কি বি থ্রি। তাহলে এই হচ্ছে 3টা কন্ডিশনাল। আশা করি বিষয়টা বুঝতে পারছি, এগুলো পিডিএফ গুলো থাকবে, যখন আপনি পিডিএফ গুলো পড়বেন তখন আমি যেভাবে বুঝাচ্ছি আপনি সেম ভাবে পাবেন। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটা টেস্ট দিই, দেখি আপনারা এটা বুঝেন কিনা। ভিডিওটা আগে পজ করবেন, পজ করে এটার আনসারটা দিবেন। যেমন আমি একটা সেন্টেন্স লিখলাম, যে বাট ফর ইউর হেল্প দি ড্যাশ দিলাম। আচ্ছা, এখন আপনি এখানে অপশন দিলাম আমি আপনাকে, যে আপনি এখানে কি উড হ্যাভ ফেইলড দিবেন, নাকি আপনি এখানে উড ফেইল দিবেন, উড ফেইল, নাকি আপনি এখানে উইল ফেইল দিবেন, উইল ফেইল। কারণ হচ্ছে আপনার যখনই আপনার কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মে পড়বে, তো আমরা তো বেসিক্যালি জানি কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মে পড়া মানে আমাকে কিছু জিনিস খুঁজতে হবে, উইল, তারপরে হচ্ছে কি উড, তারপরে হচ্ছে কি উড হ্যাভ, এই 3টা জিনিস আমাকে খুঁজতে হবে। উইল হয় যদি প্রেজেন্ট টেন্স হয়, উড হয় যদি পাস্ট টেন্স হয়, এটা যদি ফার্স্ট পারফেক্ট হয়। এখন দেখেন এখানে তো কন্ডিশনাল সেন্টেন্স নাই, কিন্তু আমরা তো বলছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স শুধু ইফ দিয়ে গঠন হয় না, বাট ফর দ্বারা গঠন হয়। এই সেন্টেন্সটার উত্তর কি হবে আনসার করেন আপনারা, দেখেন 5 সেকেন্ড সময় নিয়ে আনসার করেন এই সেন্টেন্সটার উত্তরটা কি হবে। এখানে অনেকে কনফিউজড হতে পারে যে থার্ড কন্ডিশনাল হবে নাকি সেকেন্ড কন্ডিশনাল হবে নাকি ফার্স্ট কন্ডিশনাল হবে। যেহেতু ভার্বের ভি1 আছে
হেল্প, হেল্পের ফর্ম কে বুঝেন, হেল্প, তারপর হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে হেল্পড, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি হেল্পড, তার মানে বুঝা গেছে এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন অনেকে প্রেজেন্ট টেন্স দেখে বলবে, একটু আগে তো পড়লাম যদি কন্ডিশনাল সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তো আমরা উইল ফেইল বসে, কিন্তু না, এখানে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে কি, যখন কোন একটা সেন্টেন্স হ্যাড আর বাট ফর দ্বারা শুরু হবে, কোন একটা সেন্টেন্স যদি হ্যাড আর বাট ফর দ্বারা শুরু হয়, এটা থার্ড কন্ডিশনালের মতো কাজ করবে, বুঝেন? কোন একটা সেন্টেন্স যদি শুরুতেই হ্যাড আর বাট ফর দ্বারা যদি শুরু হয়, এটা কি বলছিলাম, থার্ড কন্ডিশনাল মতো কাজ করবে। তাহলে থার্ড কন্ডিশনালের মূল কিওয়ার্ডটা কি বলেন তো? থার্ড কন্ডিশনালের মূল কিওয়ার্ড হচ্ছে আপনাকে উড হ্যাভ খুঁজে বের করতে হবে। উড হ্যাভ, এই যে দেখছেন এখানে উড হ্যাভ আছে, উড হ্যাভ কি ফেইলড, তাহলে এখানে সঠিক উত্তর এসে এটা। আশা করি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আপনার যত কনফিউশন আছে আপনি এই কনফিউশনটাকে খুব সহজেই দূর করতে কি পারবেন। আসেন এবার আমরা 2 নাম্বার রুল নিয়ে আলোচনা করি। আজকে আমরা রাইট ফর্ম ভার্বের একদম গভীরে ঢুকবো, একদম ডিপে ঢুকবো আজকে আমরা রাইট ফর্ম ভার্বের। আমরা এরপরে ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আমাদের এখন আসবে আমাদের রুল 2, আপনি নোট করতে পারেন অথবা এটার সুন্দর পিডিএফটা আপনি পেয়ে যাবেন আমাদের ফেইড ব্যাচের যে গ্রুপটা আছে সেখানে আপনি কি পেয়ে যাবেন। আমাদের এই ক্লাসটা এই ইউটিউবে একদম ফ্রি করা হবে, তবে পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো আমাদের ফ্রি আর করা হবে না, কিছু ক্লাস আমরা ফ্রি দিব। সকল ক্লাস পেতে হলে আপনাকে ফেইড কোর্সে ঢুকতে হবে। আচ্ছা, পরেরটা একটা ভাইটাল একটা টপিক, সেটা হচ্ছে ইট ইজ টাইম। এটার সাথে আমরা অনেকেই পরিচিত। ইট ইজ কি টাইম অর ইট ইজ কি হাই টাইম, ইট ইজ হাই টাইম। এই শব্দটার অর্থ হইছে মানে এখন উপযুক্ত সময়, এই কথাটার অর্থ হইছে এটা আর কি, এখন উপযুক্ত সময়, এখন কি উপযুক্ত সময়। তাহলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই বাক্যটার অর্থ হইছে এখন কি উপযুক্ত সময়। এখন আসলে এটা রুল কি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমি এই টপিকটাকে একদম 3 স্টার দিব। এটা হয় কমপ্লিটিং সেন্টেন্স নলে রাইট ফর্ম ভার্ব, তিনটার যে কোনো একটা জায়গাতে আসে। কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সবগুলো টপিকের জন্য রুল আছে প্রায় 50টার মতো, তবে আমরা সিলেক্টেড রুলগুলো পড়বো যেগুলো আসার মতো। আচ্ছা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে 2টা রুল কাজ হয়। প্রথমটা হচ্ছে ইট ইজ কি টাইম, আমি আর হাই টাইমটা লিখতেছি না, অথবা ইট ইজ কি হাই টাইম, এইটার পরে যদি কোনো সাবজেক্ট থাকে, বোঝেন, এটার পরে যদি কোনো কি সাবজেক্ট থাকে তখন আপনাকে পরবর্তী অংশটাকে ভার্বের বি2 দিয়ে শুরু করতে হবে, ভার্বের বি2 দিয়ে কি শুরু হবে, শুরু কি হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা রুল। কোন একটা সাবজেক্ট যদি থাকে, মানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর আপনি যদি কোন একটা কিছু দেখেন এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে ভার্বের বি2 হবে। অথবা ইট ইজ কি টাইম, ঠিক আছে, টাইম অথবা হাই টাইম, মানে ইট ইজ টাইম অথবা ইট ইজ কি হাই টাইম, এটার পরে আপনি যদি কোনো সাবজেক্ট যদি না পান, মানে সরাসরি যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বের আপনাকে 2 প্লাস বার বসাতে হবে আর কি, 2 প্লাস কি ভার্ব বসাতে হয়, মানে ভার্বের বি1 হয়, কারণ আমরা জানি প্রিপোজিশন 2 এর পরে ভার্বের কি বেস ফর্মটা বসাতে হয়। তাহলে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে 2টা রুল ফলো হবে। একটা হচ্ছে যদি আপনি ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, আচ্ছা আমি এই জিনিসটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে আপনি এই বিষয়টার একটা পরিপূর্ণতা পাবেন। যেমন আমি 1 নম্বর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ইট ইজ টাইম, ইট ইজ কি টাইম হি, ব্র্যাকেট দিয়ে আমি দিলাম চেঞ্জ, ইট ইজ টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট, ব্যাড হ্যাবিট। এখন এগুলো সবগুলো আমি এনটিআরসি কোশ্চেনের আনসার দিচ্ছি। এটা 12 এনটিআরসিতে আসছে স্কুল পর্যায়ে। এটার আনসার আপনি কি দিবেন? ধরেন আপনার প্রথম উত্তর হলো টু চেঞ্জ, 2 নাম্বার উত্তর হলো চেঞ্জড। মনে রাখবেন আপনি যখন এই রুলটা দেখবেন তখন কিন্তু আপনি সবগুলো অপশনের দিকে তাকানোর দরকার নেই, ঠিক আছে? কি দিকে তাকাবেন? একটা হচ্ছে এই রুলটা যদি পরীক্ষায় আসে 2টা টপিক হওয়ার সম্ভাবনা আছে, মানে 2টা উত্তর হওয়ার সম্ভাবনা আছে, হয় ভার্বের বি2 হবে নলে 2 প্লাস ভার্বের বি1 হবে। আপনার টার্গেট হইছে এটা, যে আপনি সবগুলো অপশনে ঢোকার দরকার না। এখন এই 2টা অপশন উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। এখন কোনটা কখন উত্তর হবে দেখেন, আমরা বলছিলাম এই যে ইট ইজ টাইম, বুঝেন ভালো, ওইটার পর একটা সাবজেক্ট আছে, এই যে একটা সাবজেক্ট পাইছি, ঠিক আছে, হি একটা সাবজেক্ট, তাহলে দেখেন ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের বি2 হবে, তার মানে চেঞ্জড হইছে উত্তর, ঠিক আছে, চেঞ্জড হইছে কি উত্তর। এখন মনে করেন আমি এই অপশনটাকে উঠাই দিলাম, এই অপশনটাকে উঠাই দিলাম, ঠিক আছে। এখন যদি আপনাকে প্রশ্ন করি বলেন তো উত্তর কি হবে, যে ইট ইজ টাইম, কোনো সাবজেক্ট নাই, চেঞ্জড ইজ কি ব্যাড হ্যাবিট, দেখেন কোনো সাবজেক্ট নাই, কোনো সাবজেক্ট নাই, তাহলে ইট ইজ টাইমের পরে যদি কোনো সাবজেক্ট যদি না থাকে, যে দেখছেন কোনো সাবজেক্ট, তাহলে 2 প্লাস ভার্বের বি1 হবে, তার মানে 2 প্লাস ভার্বের কি বি1, এই যে চেঞ্জ থেকে চেঞ্জড এর উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এখন আমি আপনাকে আরেকটা অপশন দিই, দেখি আপনি এটার আনসার করেন। সেটা হচ্ছে আমি দিলাম ধরেন
ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম গিভ আপ, ব্র্যাকেট দিয়ে দিলাম, গিভ আপ স্মোকিং। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এটা উপযুক্ত সময়ের অর্থে আসে, এটা 15 এনটিআরসিতে আসছে। মনে করো আমি এখানে অপশানে দিলাম যে টু গিভ আপ, আর অপশান বিতে দিলাম যে উই গিভ আপ, উই গেভ, উই গেভ আপ। এখন বলেন তো অপশন উত্তর কোনটা সঠিক হবে, দেখি আপনারা আনসার করেন, আপনারা আনসার করেন, দেখেন এটার উত্তর কোনটা সঠিক হবে। দেখেন ইট ইজ টাইম গিভ আপ কি স্মোকিং, এখানে কি টু গিভ আপ হবে নাকি উই গেভ আপ হবে? দেখেন এখানে দুইটা উত্তরে কারেক্ট, কেন বলেন তো? দেখেন ইট ইজ হাই টাইম, এটার পরে তো কোনো সাবজেক্ট নাই, তাহলে আমরা জানি সাবজেক্ট না থাকলে আমরা কোন অপশনটা করব, টু প্লাস ভার্বের বি ওয়ান নিব। এই যে টু প্লাস ভার্বের বি ওয়ান নেওয়া হয়েছে। এখন বি নাম্বারে তো সে একটা সাবজেক্ট আপনাকে দিয়ে দিছে, তো যদি আপনাকে সে সাবজেক্ট দিয়ে দেয় যে উই গেভ আপ, তখন দেখছেন গিভটাকে গেভ করছে, মানে এই যে সাবজেক্ট আর ভার্বের বি টু, দেখেন এই যে সাবজেক্ট আর ভার্বের বি টু আছে, তার মানে পরীক্ষাতে অনেক সময় এরকম কনফিউজিং আনসার থাকে, ঠিক আছে, যে দুইটাই উত্তরে থাকে, সেক্ষেত্রে আপনি যেটাই আনসার করেন সঠিক। কিন্তু এখানে যদি সে যদি এই এটা যদি না দিয়ে যদি গেভ দেয়, গেভ আপ, তখন কিন্তু এটা সঠিক হবে না, এটা ভুল হবে। কোনো কারণে সেটার আগে যদি একটা সাবজেক্ট বসায় দেয়, তাহলে তো আপনার শর্তটা মিলে গেছে, উই গেভ আপ কি স্মোকিং। তাহলে আশা করি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম নিয়ে আপনি বিস্তারিত একদম বুঝতে পারছেন। আসেন আমরা আবার 3 নাম্বার রুল নিয়ে আলোচনা করি। আপনার এগুলা নোট করতে পারেন, অথবা হচ্ছে আমার যে পিডিএফটা আছে, সব থেকে বেশি ভালো হবে আমি যে নোটটা দিব, আপনি নোটটা করার পরে পিডিএফটা দেখে নোটটা করার পরে এরপর হচ্ছে আপনি ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা এবার আসলে আমরা রুল নাম্বার 3-এ আসি। 3 নাম্বার রুল আমাদের কি বলছে আমরা একটু দেখি। আচ্ছা 3 নাম্বার রুলটা আমরা আলোচনা করব লেস্ট নিয়ে। লেস্ট শব্দের অর্থ হচ্ছে যাতে বা যাহাতে, যেটাকে আমরা বলি লেস্ট। এটা বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সে আসে, তবে রাইট ফর্ম ভার্বেও আসে। লেস্টের নিয়মটাকে বুঝেন। লেস্টের নিয়মটা হচ্ছে লেস্টের আগে যে কোনো একটা কিছু কথা থাকবে লেখা, প্লাস লেস্ট থাকবে, লেস্টের পর একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে এখানে ভাইটাল জিনিস, আপনাকে সাবজেক্টের পর হয় একটা শুড দিবে, নইলে একটা কি দিবে, মাইট দিবে, একটা মাইট দিবে, এরপরে বারবার কি বি ওয়ান হয়, ঠিক আছে, এটা হচ্ছে লিস্টের নিয়ম। এখন এখানে কিওয়ার্ডটা কি বুঝেন, HOULD। আচ্ছা এখানে একটা বোর্ড লিখছি, এটা হবে শুড, একটু এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আসলে বোর্ডে লিখতে গেলে একটু ঝামেলা হয় এগুলো। আচ্ছা লিস্টের যে নিয়মটা, লিস্টের পরে মনে রাখবেন সাবজেক্টের পরে সবসময় শুড উড, মানে শুড মাইট আর ভার্বের বি ওয়ান হয়। আপনার কিন্তু মূল কিওয়ার্ডটা হচ্ছে এটা। আপনি যখনই কোনো বাক্যে লিস্ট দেখবেন, তখন আপনি দেখবেন একটা সাবজেক্ট আছে, এটার পরে শুড এবং মাইট ভার্বের বি ওয়ান কোথায় আছে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। লিস্টের ক্ষেত্রে শুড, এই যে লিস্টে এস আছে, আপনি এই যে এস দিয়ে আপনি কি মনে রাখবেন, শুড মনে রাখবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে শুড আসে, মাইট আসে না। লিস্টে এস আছে, আপনি এস দিয়ে শুড মনে রাখবেন, যে যখনই লিস্ট থাকবো তখনই শুড, যখনই লিস্ট থাকবো তখনই শুড। মানে সোজা কথা হচ্ছে এটা, লিস্ট মানে কি শুড, লিস্ট মানে হচ্ছে কি শুড প্লাস ভার্বের বি ওয়ান, লিস্ট মানে হচ্ছে কি শুড প্লাস ভার্বের কে বি ওয়ান, ঠিক আছে। এখন আমি যদি এক্সাম্পল দিই, আপনাকে যদি আমি টেস্ট দিই, তাহলে আপনি এই বিষয়টা কেমন ক্লিয়ার হবেন। আমি বিগত নিবন্ধন থেকে একটা প্রশ্নকে তুলে ধরতেছি, যেমন আমি 1 নাম্বার দিলাম যে ওয়াক ফাস্ট, লেস্ট, ইউ ব্র্যাকেট দিয়ে দিলাম মিস দি ট্রেন। আপনার এগুলো কিন্তু এনটিআরসি তে আসা প্রশ্ন, ট্রেন, এটা 10th এনটিআরসি তে আসছে, 10তম এনটিআরসি তে আসছে। এখন আপনি এখানে সঠিক করেন, আপনাকে আমি অপশন দিলাম যে এখানে কি আপনি মিসড দিবেন, অপশন বি তে আপনি কি শুড মিস দিবেন, নাকি অপশন সি তে আপনি শুড মিসড দিবেন, মিসড দিবেন, বলেন অপশন কোনটা সঠিক হবে? তাহলে আমরা বলছিলাম কি লিস্ট, লিস্টে এসে আছে, লিস্ট মানে শুড থাকতে হবে। এখন শুড তো দুইটা অপশনে আছে, এলি শুড, শুড কিন্তু দুইটা অপশনে আছে, এই যে একটা অপশন, এই যে একটা অপশন, মনে রাখবেন এই যে শুড এটা একটা মডেল ভার্ব, শুড কুড মে মাইট উড এগুলো নিয়ে আমাদের রুল আছে। এগুলোর পরে ভার্বের বি ওয়ান বসে, এই যে আমাদের কথা আছে শুড করে পরে ভার্বের বি ওয়ান হইতে হবে, এটা তো বি ওয়ান নাই রে ভাই, এটা ফার্স্ট ফর্ম করে দিছে, তার মানে এই অপশনটা ভুল, ঠিক আছে। আর মিসড তো হবেই না, কারণ লিস্ট মানে শুড, তাহলে এখানে শুড নেই, তার মানে অপশন এটা সঠিক। আশা করি বুঝতে পারছি। অনেক সময় শুড দেখে আমরা টপ করে বসাই দিই, না শুধু শুড দেখলে হবে না, ভার্বের বি ওয়ান থাকতে হবে। আর শুড কুড মে মাইট ক্যান কুড অট টু is to had to have to এগুলোর পরে would rather had better, ঠিক আছে, তারপর হচ্ছে have to has to had to এগুলোর পরে ভার্বের বি ওয়ান বসে, এগুলোর বলে মডেল ভার্ব, তার মানে এই অপশনটা বলেছে এই কারণে।
এখন আসেন আমি 2 নাম্বার অপশনটা আপনাকে দিই। ধরেন আরেকটা উত্তর দিলাম একটু ব্যতিক্রমধর্মী, যা আমি লিখলাম ওয়াক ফাস্ট লেস্ট দি ট্রেন কে এবার ব্র্যাকেট দিয়ে লিখলাম মিস। এটা খুবই ভাইটাল একটা প্রশ্ন, এটা 15তম নিবন্ধনে আসছে। এটার অপশনগুলো ছিল এরকম যে প্রথমটাতে ছিল উড মিস, ঠিক আছে, বি নাম্বার অপশনে ছিল উড বি মিসড। এখন বলেন এখানে কোনটা সঠিক? প্রথম কথা হচ্ছে আপনি যখন লেস্ট দেখবেন তখন আপনার মাথায় তো খেলবে যে আচ্ছা লেস্ট যখন দেখছি তখন তো আমার প্রথম কাজ হচ্ছে হয় শুড অথবা মাইট খুঁজে বাইর করা, প্রথম কাজ হচ্ছে এটা। এখন অপশনে শুড আর মাইট নাই, তারা কি দিছে? উড দিছে। বাকি অপশনগুলো আমি লিখতেছি না, সবগুলো অপশন উডেই ছিল, এই দুইটা অপশন কনফিউজড, এখন উড দিছে। আচ্ছা বুঝলাম, অনেকে মাথা হইতে পারে ঠিক আছে শুড মাইট দেয় নাই, উড দিছে, ভালো কথা। ভার্বের বি1 আছে, সবাই দুমাই এটা আনসার করবে, দুমাই এটা আনসার করবে যে উড মিস, কারণ শুড অথবা মাইট উড আছে একই শব্দবোধক যেহেতু, তাহলে আমরা এখানে মিস দিয়ে দেব। কিন্তু আসলে না, এই বাক্যটা সঠিক উত্তরটা হচ্ছে উড বি মিসড, এটা উড মিস দিলে ভুল হবে, ঠিক আছে, এটা হবে কি উড বি মিসড। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে না কিভাবে যুক্তি কি? এটার যে ব্যাখ্যা সেটা হচ্ছে এই বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েসের রুল আপনাকে ফালাইতে হবে। বুঝেন এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্যটা কোথায় বুঝেন আপনি? প্রথম বাক্যটা হচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দি ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে, ট্রেনটাকে মিস করবে, আমি মিস করব। আর এই বাক্যটার অর্থ দেখেন ওয়াক ফাস্ট লেস্ট দি ট্রেন মিস, তাহলে ট্রেন আমাকে মিস করবে, তার মানে ট্রেনকে মিস করবে না, ট্রেন কাকে মিস করবে? এখন প্যাসিভ ভয়েস হয় কখন? যখন কোনো একটা তথ্য বা কোনো একটা জিনিস যখন বক্তা নিজে করে না, অন্যের দ্বারা যখন করানো হয়। তাহলে দেখেন তো ওয়াক ফাস্ট লেস দি ট্রেন, এখন ট্রেন কি ট্রেনকে মিস করবে না, ট্রেন কাকে মিস করবে? মানে আমি ট্রেনটাকে মিস করব বা আমি নিজে ট্রেনটাকে মিস করব, তার মানে ট্রেন নিজে মিস করবে না, ট্রেনকে আমি মিস করব। মানে এই বাক্যটা হচ্ছে এরকম আর কি, যে ওয়াক ফাস্ট লেস দি ট্রেন উড বি মিসড বাই সামওয়ান, বাই কি সামওয়ান, এখানে একটা কি আছে বাই সামওয়ান লুকায়িত আছে, যেটা আমরা জানি প্যাসিভ ভয়েস রুল পড়ে। তো প্যাসিভ ভয়েসের সিস্টেম কি? প্যাসিভ ভয়েসের সিস্টেম হচ্ছে আপনারা যদি কোনো মডেল ভার্ব নিয়ে আসেন তাহলে আপনাকে একটা বি বসাইতে হবে, তারপরে ভার্বের বি3 বসাইতে হবে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের নিয়ম। আপনারা যদি কোনো একটা মডেল ভার্ব নিয়ে আসেন, এটা যেহেতু প্যাসিভ ভয়েসের আন্ডারে পড়তেছে সেক্ষেত্রে আপনি শুড মাইট আনতে হবে, এটা বাধ্যবাধকতা নাই। আপনাকে অর্থ অনুযায়ী যে কোনো একটা মডেল ভার্ব আছে কিনা, মডেল ভার্বের পর আপনাকে বি দিয়ে ভার্বের বি3 বসাইতে হবে। তার মানে যখন আপনি উড মিস দেখবেন এটাকে দুমাই আনসার করার কোনো যুক্তি নেই, আপনাকে এটার অর্থটা বুঝতে হবে। এগুলো বেশ কনফিউজিং প্রশ্ন, আপনি বারবার ভিডিওটা দেখেন, কথাগুলো বারবার করে শুনেন টেনে টেনে, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তাহলে এই বাক্যটা যে প্যাসিভ ভয়েস সেটা আমরা বুঝতেছি কিভাবে? এখানে মূলত এই দি ট্রেন উড বি মিসড বাই সামওয়ান মানে হচ্ছে ট্রেনটা কারো ধারা কি হবে। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, যে মনে করেন আপনি গাছ লাগাবেন, এখন গাছ তো নিজে নিজে লাগাইতে হয় না, পারে না, ঠিক আছে, তাহলে আমরা এটা কি বলি? দি ট্রি ইজ কি প্ল্যান্টেড বাই কি সামওয়ান, বা প্ল্যান্টেড বাই কি মি, মানে আমার দ্বারা গাছ লাগানো হয়। এই যখন কারো কিছু ধারা কোনো কিছু হয় তখন সেটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। এই যে এই টপিকটা ভয়েস, এটা আমাদের ভয়েসের আলোচনার বিষয়। যখন আমরা ভয়েস নিয়ে আলোচনা করব, মানে আমরা জানি এনটিআরসি এর এক্সামে ভয়েস থেকে প্রশ্ন আসে, তখন আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। আপনারা এখন এত ডিপে যাওয়ার দরকার নেই, কারণ আপনি যখন সলিউশন করতে যাবেন তখন আপনি এই প্রশ্নটার সম্মুখীন হবেন, তখন আমি জানি আমাকে আবার ইনবক্স করবেন যে স্যার এটা কেন যুক্তিতে পড়ে নেই, এখান থেকে ভালোভাবে বুঝে নিন। আমাদের প্রিপারেশনটা হবে এমন, আমরা একদম যৌক্তিক যে টপিক গুলো আছে যেগুলো আপনাকে কনফিউজড করতে পারে, আমরা ওইগুলো নিয়ে একটু বেশি আলোচনা করব। লিস্ট নিয়ে আমি আর আলোচনা করতেছি না, আশা করি লিস্টের বিষয়টা আপনি একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আসলে আমরা 4 নাম্বার যে রুলটা আছে এটা নিয়ে আলোচনা করি। 4 নাম্বার রুলটা আছে উড ইউ মাইন্ড, খুবই ভাইটাল একটা রুল। এন্ড উড ইউ মাইন্ড মনে রাখবেন, উড ইউ মাইন্ড এই শব্দটার পরে যখনই ভার্ব বসবে তখনই ভার্বের সাথে আইএনজি হয়। মনে রাখবেন উড ইউ মাইন্ড এই শব্দটার পরে যখনই কোনো ভার্ব আসবে তখনই ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে। উড ইউ মাইন্ড মানে কোনো কিছু না মনে করে এই অর্থের উড ইউ মাইন্ড হয়। আপনার কাজ হচ্ছে উড ইউ মাইন্ড দেখছেন, যখনই কোনো ভার্ব দেখবেন উড ইউ মাইন্ডের পরে ভার্বে থাকে, তারপরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, আপনাকে একটু টেস্ট দিই, যেমন 1 নাম্বার আমি উদাহরণ দিলাম যে উড ইউ মাইন্ড, ঠিক আছে। আচ্ছা আমি আপনাকে এখানে একটা উদাহরণ দিলাম যে উড ইউ মাইন্ড, ঠিক আছে, মাইন্ডের পর আমি এখানে শূন্যস্থান দিলাম, এরপর আমি দিলাম দি ডোর। আচ্ছা যাক,
উড ইউ মাইন্ড দি ডোর। আচ্ছা দিলাম। এখন আমি আপনাকে অপশনে দিলাম যে আমাদের 1 নাম্বার অপশনে আমি দিলাম ক্লোজ, মানে আপনি যদি কিছু না মনে না করেন তাহলে দরজাটা বন্ধ করেন। বন্ধ করবেন কিনা একটা প্রশ্ন করছে, এখানে আপনি টু ক্লোজ দিবেন নাকি অপশন সিতে আমি দিলাম ধরেন মনে করেন ক্লোজিং, ক্লোজিং দিবেন। আচ্ছা এখন আসেন, এখন আপনার শর্ত কি বলেন তো? যখন আপনি কোনো শূন্যস্থানের পূর্বে উড ইউ মাইন্ড দেখবেন তখনই কি হয়, বারবার সাথে আইএনজি, তাহলে আপনার অপশন এটা সঠিক। এটা বুঝার কিছু নেই, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এরকম আরো কয়েকটা প্রশ্ন আছে, যেমন আমি আপনি নোট করে রাখতে পারেন, এরকম আরো কয়েকটা কি আছে শর্ত আছে। যেমন হচ্ছে প্রথমটা তো উড ইউ মাইন্ড আমি লিখলাম, তারপর হচ্ছে ধরেন ক্যান নট হেল্প, ক্যান নট কি হেল্প, এরপর আমি লিখলাম ধরেন ক্যান নট বাট, ক্যান নট হেল্প, তারপর হচ্ছে ক্যান নট বাট না, ক্যান নট হেল্প বি ইউজ টু, ক্যান নট হেল্প, এরপর দিলাম আমি বি ইউজ টু, আমি কমা দিয়ে দিয়ে লিখি, এরপর হচ্ছে গেট ইউজ টু, গেট ইউজ টু, এরপর আমি লিখলাম ফিল, এরপর আমি লিখলাম কি লাইক, তারপর হচ্ছে স্টপ, এরপর হচ্ছে অ্যাভয়েড, এরপর লিখতে পারি স্টার্ট, অ্যাডভাইস, ফিনিশ, এনজয়। মনে রাখবেন এই শব্দগুলোর পরে যখন কোনো বার বসে তখন বারের সাথে কি হয়, আইএনজি। এগুলো টাটকা মুখস্থ করে ফেলবেন। ক্যান নট হেল্প, তারপর হচ্ছে বি ইউজ টু, গেট ইউজ টু, ফিল, লাইক, স্টপ, অ্যাভয়েড, স্টার্ট, অ্যাডভাইস, ফিনিশ, এনজয়। জাস্ট টাটকা মুখস্থ করে ফেলবেন। এই শব্দগুলা যখনই কোনো শূন্যস্থানের আগে দেখবেন, যখনই কোনো শূন্যস্থানের আগে দেখবেন তখনই এই পরে যে শূন্যস্থানটা হয় তার সাথে বারবার সাথে কি হবে, আইএনজি। ঠিক আছে, এরপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি। এটা ডিরেক্ট মুখস্থ করে রাখতে হবে, এটা আপনি স্ট্রেট ফরওয়ার্ড কে মুখস্থ করে কি রাখতে হবে। আচ্ছা তাহলে গেল আমাদের এই রুলটা, এই রুলটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না কারণ এই রুলটা তুলনামূলক সহজ, এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। আমাদের 4 নাম্বার রুলটা গেল। এবার আমরা আসি রুল নাম্বার 5-এ। 5 নাম্বার রুলটা হচ্ছে হোয়াইল নিয়ে। খুব ভালোভাবে বুঝেন, এটা খুবই ভাইটাল একটা রুল। এটা কমপ্লিটিং সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, তারপর হচ্ছে ফিন পয়েন্ট ইরর বলেন, রাইট ফর্ম ভার্ব বলেন, সব জায়গাতে আমাদের এই রুলটাকে খুব ভালোভাবে আমাদেরকে কি প্রেসার দিবে। দেখেন হোয়াইলের পরে মূলত কি হয়, দেখেন নর্মালি হোয়াইলের যে নিয়মটা, হোয়াইলের পর বেসিক্যালি হোয়াইলের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি। হোয়াইলের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। কিন্তু যদি হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে, বুঝেন হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু আপনাকে আবার ভার্বের সাথে আইএনজি আপনি বসাতে পারবেন না। তখন আপনাকে এভাবে বসাতে হয় আর কি, যে ওয়াজ, ওয়ার প্লাস বার প্লাস আইএনজি হয়। ঠিক আছে, তাহলে হোয়াইলের ক্ষেত্রে আমরা কয়টা রুল পাইছি, 2টা। হোয়াইলের পর যদি কোনো সাবজেক্ট না থাকে, মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, মনে করেন আমি দিলাম হোয়াইল। ঠিক আছে, ধরেন নিয়মগুলো লেখেন, হোয়াইলের পরে যদি শূন্যস্থান আসে তাহলে যে ভার্বটা থাকবে তার সাথে আপনার আইএনজি যোগ করতে হবে একটা। 2 নাম্বার আছে মনে করেন হোয়াইল, এটার পর আপনি কোনো একটা সাবজেক্ট পাইছেন, মানে হি, হার, যে কোনো সাবজেক্ট থাকুক, তখন আপনাকে মূলত সরাসরি আপনি ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবেন। আপনাকে এটা মূলত ওয়াজ ওয়ার দিয়ে, ওয়াজ কি ওয়ার দিয়ে বার প্লাস আইএনজি কে বসাতে হবে। তো এই যে ওয়াজ ওয়ার দিয়ে বার প্লাস আইএনজি, এই জিনিসটাকে আমরা বলি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কি কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা হোয়াইলের ক্ষেত্রে 2টা জিনিস পাইছি। একটা হচ্ছে হোয়াইলের পর সরাসরি ভার্বের সাথে আইএনজি হয়, এটাকে আমরা জিরান বলি। জিরান এবং পার্টিসিপল নিয়ে আমাদের পরে আলোচনা হবে। হোয়াইলের পর আপনি যদি কোনো একটা সাবজেক্ট দেখেন তখন আপনাকে ওই ভার্বের সাথে আইএনজি বসানোকে ওয়াজ ওয়ার বসাতে হবে। যে এই অংশটা এখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেছে। যাদের টেন্স নিয়ে জটিলতা আছে তারা এখান থেকে বুঝে নেন। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে আপনার সাবজেক্ট থাকবে, তারপরে এই যে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে। এটা এই অংশটা হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এখন আসেন 3 নাম্বার। অনেক সময় কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ, এখন যদি সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ হয়, এখন ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। মানে যেসব সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায়, আর যেগুলো ভার্ব দ্বারা শুরু হয় এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। কি দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা। এখন মনে করেন কোন একটা ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস যদি হোয়াইল হয়, প্লাস যদি কি হয়, হোয়াইল হয়, এরপরে যদি কি থাকে, সাবজেক্ট থাকে। ঠিক আছে, এখন দেখেন একটা রুল হচ্ছে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন আপনি ওয়াজ ওয়ার বসাবেন, কিন্তু হোয়াইলের পূর্বে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, মানে এই সেন্টেন্সটা দ্বারা যদি কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বুঝায়, তখন কিন্তু আপনি
এই ওয়াজ আর বসাতে পারবেন না, তখন আপনাকে এম ইজ আর বসাতে হবে। এম ইজ আর প্লাস কি বার প্লাস আইএনজি বসাতে হবে। তার মানে এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখন মূলত এই জিনিসটা কেন করছে, এই যে বুঝেনি যে এই অংশটার মানে কি বলেন তো, এই যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের বিধি, এটা হচ্ছে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে মূলত কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের সাথে এম ইজ আর হয়, বার প্লাস আইএনজি হয়। যাদের টেন্স নিয়ে জটিলতা আপনি এতটুকুই বুঝে নেন, এখান থেকে এতটুকুই বুঝে নেন, কারণ এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। মনে রাখবেন এভরি ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে থাকে, এভরি ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে থাকে, এই জন্য এটাকে আপনাকে প্রেজেন্ট টেন্স করে দিয়েছি। এখন আমি যদি এখানে ফার্স্ট টেন্স করে দিই তাহলে তো হবে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স গুলো প্রেজেন্ট টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স কখনোই পাস্ট টেন্স হয় না। এই হচ্ছে আমাদের হোয়াইলের নিয়ম। এখন আপনাকে নিয়ম পড়লে হবে না, আপনাকে এখন নিয়মের সাথে এগুলাকে মানে স্ট্রাকচার গুলো কাজে লাগাইতে হবে। যেমন আমি আপনাকে এখানে টেস্ট দিই, মনে করেন আমি প্রথম টেস্ট দিলাম হোয়াইল নিয়ে, আমাদের প্রথমটা হচ্ছে যেমন আমি দিলাম হোয়াইল, ব্র্যাকেট দিয়ে দিলাম ওয়াক মানে হাঁটা, ইন দি ফরেস্ট, ইন দি ফরেস্ট এ স্ন্যাক, সাপ, ঠিক আছে, এই স্ন্যাক কে ওয়েট হিম, মানে হচ্ছে যখন সে জঙ্গলে হাঁটতেছিল তখন তাকে, স্ন্যাক মানে সাপে কাটছে। আচ্ছা এখানে আপনি ধরেন উত্তর কি দিবেন বলেন, আপনি এখানে ধরেন অপশন এতে আপনাকে দিলাম, আচ্ছা আপনি ওয়াকিং উত্তর হবে নাকি বি নাম্বারে ওয়াজ, ওই ওয়াজ ওয়াকিং দিব, ঠিক আছে, নাকি আমি সি নাম্বারে দিলাম এম বা ইজ ওয়াকিং দিলাম। কারণ এই তিনটে অপশন উত্তর হওয়ার কি সম্ভাবনা রাখে, এই তিনটে অপশন উত্তর হওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনি হোয়াইল দেখবেন, হয় ভার্বের সাথে আইএনজি হবে, নলে ওয়াজ ওয়ার দি ভার্বের সাথে আইএনজি হবে, নলে এম ইজ আর দি ভার্বের সাথে আইএনজি হবে। এখন বুঝেন হোয়াইলের পরে এখানে কোনো কি নেই, সাবজেক্ট নাই, তাহলে বুঝেন হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে, দেখেন সরাসরি ভার্ব আসে তাহলে আইএনজি হয়, তাহলে অপশন এটা সঠিক। হোয়াইলের পরে কোনো সাবজেক্ট নেই, ভার্বের আইএনজি হয়েছে। এখন মনে করেন আমি এখানে ছোট্ট করে একটা হি দিলাম, এখন অপশনে, এখন আপনাকে যদি বলে আছে উত্তর কি হবে বলেন, এবার উত্তরটা হচ্ছে হোয়াইল হি ওয়াক ইন দি ফরেস্ট এ স্ন্যাক ওয়েট হিম। এবার আপনার সঠিক উত্তর কি হবে বলেন, তাহলে কি হবে ওয়াজ। তাহলে হোয়াইল হি ওয়াজ কি ওয়াকিং, কারণ হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে, দেখছেন হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তখন আপনাকে ওয়াজ ওয়ার আনতে হবে বি। তো আমরা জানি ওয়াজ আছে সিঙ্গুলারের ক্ষেত্রে আর ওয়ার আসে প্লুরালের ক্ষেত্রে, মানে হচ্ছে যখন একজন মানুষকে বুঝাবে তখন হবে ওয়াজ, যখন অনেক মানুষকে বুঝাবে তখন হবে কি ওয়ার। তো যেহেতু এখানে হি মানে একজন, সে থার্ড পারসন সিঙ্গুলার, এক্ষেত্রে কি হবে ওয়াজ ওয়াকিং। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এখন আসেন আরেকটা টেস্ট আপনাকে দিই, এবার আমি দিলাম যে ডু নট নয়েজ আইএসি, আপনাকে একটা অপশন দিলাম যে ডু নট নয়েজ হোয়াইল ইউর কি ফাদার ড্যাশ, ঠিক আছে। এখন আমি আপনাকে অপশন দিলাম যে প্রথমটা হচ্ছে ওয়াজ স্লিপ, প্রথম অপশন দিলাম ওয়াজ স্লিপিং, বি নাম্বারে আমি দিলাম ইজ স্লিপিং, পিআইএনজি ইজ স্লিপিং, ঠিক আছে। আচ্ছা দেখেন, আচ্ছা আরেকটা আমি দিতে পারি, সি নাম্বার অপশন আমি দিলাম স্লিপিং, LEEPING স্লিপিং। এটা আপনারা বুঝে নেবেন, বানানটা অনেকটা দিক সেদিক হবে। দেখেন বুঝেন, হোয়াইল আছে বুঝলাম, মাশাআল্লাহ হোয়াইল পাইছি আমি। এখন হোয়াইলের পরে একটা সাবজেক্ট আছে ইউর ফাদার। এখন আমরা জানি হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে, আমি ওয়াজ ওয়ার, এখন দুমায় আমরা সবাই এটা আনসার করে দিব। আমরা জানি যে ওয়াজ স্লিপিং, কারণ হোয়াইলের পরে সাবজেক্ট পাইছি। আপনাকে রুল 3টা জানতে হবে, আমরা এটা পড়াই না স্টুডেন্টদেরকে, কিন্তু এটা জানতে হবে। দেখছেন হোয়াইলের পূর্বের অংশটা কি আছে, দেখেন এই ইম্পারেটিভ সেন্টেন্স, দেখেন তো এটি ইম্পারেটিভ সেন্টেন্স না, ডু নট নয়েজ মানে হচ্ছে কি শব্দ করো না, শব্দ করো না, তাকে এটা কি দিচ্ছে, নির্দেশ দিচ্ছে। তার মানে যেহেতু তাকে একটা নির্দেশ দিচ্ছে আর ডু দ্বারা শুরু হয়েছে, যখন কোন একটা সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্ট টেন্স কে নেয়। তার মানে আপনাকে প্রেজেন্ট টেন্স নিতে হবে। এটার সঠিক উত্তর হয়েছে কি ইজ স্লিপিং, এটা ভুল, এটা তো হবেই না, কারণ হোয়াইলের পরে স্লিপিং হইতে গেলে হোয়াইলের পরে ভার্ব থাকতে হবে। ওয়াজ হয়ে যেত যদি এখানে ডু নটটা না থাকতো, ঠিক আছে, যদি এখানে ডু নটটা না থাকে এই অংশটা যদি কাটে দিত, যদি বলতো হোয়াইল ইউর ফাদার ওয়াজ কি স্লিপিং, হোয়াইল ইউর ফাদার ওয়াজ কি স্লিপিং, যদি প্রশ্নটা এরকম হইতো যে অংশটা নাই 2 সেকেন্ড থেকে, তাহলে আমাদের উত্তরটা হইতো কি ওয়াজ স্লিপিং হইতো। তাহলে এখানে হবে কি ইজ স্লিপিং, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আশা করি রুল 5টা বুঝতে পারছি। আমরা 6 নাম্বার রুলে ঢুকি এবার। আসেন আমাদের রুল নাম্বার 6 এ আসি এবার। রুল নাম্বার 6 এ এটা খুবই সিম্পল একটা টপিক,
এখানে আমরা হ্যাড বেটার নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে উড রাদার, এই দুইটা রুল নিয়ে আলোচনা করব। হ্যাড বেটার, উড রাদার, এগুলোর সাথে আর কিছু আছে যেমন হ্যাভ টু, তারপর হচ্ছে হ্যাজ টু, এই হচ্ছে হ্যাড টু। এই যে শব্দগুলো এগুলো উচিত অর্থে প্রয়োগ হয়, ঠিক আছে? এই শব্দগুলো বেসিক্যালি এগুলো উচিত অর্থে কি প্রয়োগ হয়। এখন এগুলোর কাজ কি মনে রাখবেন, যে হ্যাড বেটার, উড রাদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড, এগুলো মডাল ভার্ব বলে, উচিত অর্থে প্রয়োগ হয়। এগুলোর পরে ভার্বের বি1 হয়, মানে এগুলোর পরে আপনি ভার্বটাকে কোনো পরিবর্তন করতে পারবেন না, কোনো আইএনজি বসাতে পারবেন না, কোনো এই 2+ ভার্ব বসাতে পারবেন না, সবসময় এগুলোর পরে কি হবে, ভার্বের বি1 ফর্মটা হবে। তো উড রাদারের ক্ষেত্রে আবার একটা নিয়ম আছে, উড রাদারের সাথে সবসময় দেন বসে, উড রাদারের সাথে সবসময় কি বসে, দেন, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি এখানে একটা টেস্ট দিই, আমি একটা শব্দ লিখলাম, যে ধরেন লিখলাম আই উড রাদার, মানে উড রাদার নিয়ে তারা যে প্রশ্নটা কিভাবে বানায় এটা বুঝেন। আই উড রাদার কি, ড্রাই, তারপরে আমি ড্রাই। আচ্ছা, এখানে আমি ধরেন দিলাম এটা 17তম এনটিআরসি তে আসছে রিসেন্টলি। এখন আপনাকে আমি অপশন দিলাম, যে আপনি অপশনে কি আপনি দেন বেগ দিবেন, নাকি আপনি বি নাম্বারে দেন বেগ দিবেন, THAN, দেন বেগ দিবেন, ঠিক আছে? দেখেন আই উড রাদার ডাই, প্রথম কথা হচ্ছে উড রাদার, এটার পরে যে ভার্বটা আছে এটা ভার্বের বি1 আছে, কারণ আমরা জানি ড্রাই এটার ফার্স্ট ফর্মটা হচ্ছে কি ড্রাইড, DIED, ড্রাইড, ঠিক আছে? তার মানে বোঝা গেছে এটা প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বের বি1 এ আছে। এখন আমরা কি বলছিলাম দেখেন, উড রাদার থেকে প্রশ্ন একটু বেশি ধরে, উড রাদারের ক্ষেত্রে আপনাকে কনফিউজ করে দিবে, THEN দিবে আর হচ্ছে THAN দিবে, দেন। তার মানে আপনার দেখেন আপনি কি THEN দিবেন নাকি THAN দিবেন, এটা নিয়ে কনফিউশন হয়, THAN হবে, এটা মনে রাখবেন। কি দেখেন রাদার শব্দটা দেখেন, RATHER, রাদার শব্দ দেখেন আর এ আগে আছে না, তার মানে বোঝা গেছে দেন লিখতে এ হবে, ঠিক আছে? আর ই আছে পরে, তাহলে মানে ই হবে না। তাহলে আপনি যখন উড রাদারের সাথে আপনি দেন, মানে সোজা কথা হচ্ছে উড রাদারের সাথে কার সম্পর্ক, দেনের সম্পর্ক, এটা মনে রাখবেন। সে আপনাকে প্রশ্ন করবে উড রাদার আর দেন দিয়ে, এখন দেন নিয়ে কনফিউশন হয় যে THEN হবে নাকি THEN হবে। যতই মনে রাখেন এক্সাম হলে গেলেও চাপের মুখে আমরা ভুলে যাই, সেক্ষেত্রে মনে রাখবেন কিভাবে, মনে রাখবেন এই যে রাদারে আর আছে আগে, তার মানে এ আছে আগে, তার মানে দেন THAN দিয়ে যে শব্দটা, আমরা ওই দেনটাকে কি করব, সঠিক করব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। এখানে আমি আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে মনে করেন আমি এখানে দিলাম যে ইউ হ্যাড বেটার টু গো দেয়ার। এই যা এটা আসছে 17 এনটিআরসি তে আসছে, 17তম এনটিআরসি তে আসছে। দেখেন এখানে আমি আপনাকে অপশন দিলাম, যে এখানে কি আপনি গো দিবেন, বি নাম্বার হয়েছে গোয়িং দিবেন, নাকি সি নাম্বার অপশন আপনি গন দিবেন। তাহলে আমাদের শর্ত কি ছিল দেখেন, উড রাদার, এই যে হ্যাড বেটার, উড রাদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো উচিত অর্থে প্রয়োগ হয়। এগুলোর পরে যে ভার্বটা থাকে, যে গো আছে, এই ভার্বের বেস ফর্ম বসে, তাহলে গো এর বেস ফর্ম হচ্ছে কি গো। গোয়িং তো হবেই না, কারণ আইএনজি যোগে করা যাবে না, আইএনজি যোগ করার অন্য শর্ত আছে। গন হবেই না, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, গো ওয়েন্ট গন। তা আমাদের টার্গেট হচ্ছে কি বসে, বি1, এই জন্য আমরা যে বি1 বসাইছি, ঠিক আছে? আশা করি রুল 6টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আসলে আমরা রুল নাম্বার 7 নিয়ে আলোচনা করবো, আমাদের মোটামুটি শেষ হয়ে আসতেছে। খুবই ভাইটাল একটা রুল, প্রিপোজিশন। আমরা এবার প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। মনে রাখবেন প্রিপোজিশনের ক্ষেত্রে কিছু টপিক আছে, যেমন 1 নাম্বার আমি এক দিই, প্রিপোজিশন অফ, ফর, ইন, বাই, ঠিক আছে? এরকম আর কিছু প্রিপোজিশন আছে, যেমন প্রিপোজিশন এগুলোর পরে যে ভার্ব প্লাসে ভার্বের সাথে কি হয়, আইএনজি। কারণ আমরা বুঝলাম সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি, ঠিক আছে? কিন্তু প্রিপোজিশন 2 এর পরে, এখানে আমি একটা প্রিপোজিশন লিখে নেই, সেটা হচ্ছে কি টু। প্রিপোজিশন 2 এর পরে ভার্বের কি বি1 হয়, মানে আপনি ভার্বের সাথে আইএনজি বসাতে পারবেন না। তাহলে 2 ব্যতীত যত প্রিপোজিশন আছে এগুলোর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি। কিন্তু প্রিপোজিশন 2 এর পরে ভার্বের বি1, মানে আপনি ভার্বটাকে কোনো পরিবর্তন করতে পারেন না। এখন এক্ষেত্রে আরেকটা রুল আছে, সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট শব্দ আছে, যেমন এগুলোকে আমরা প্রেজ বলি আর কি, যেগুলো 2 থাকা সত্ত্বেও কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। যেমন প্রথমটা হচ্ছে উইথ এ VO2, এগুলোর আমাদের পিডিএফ আছে, আপনি এখানে লেখা না বুঝলেও আপনি পিডিএফটা দেখে দেখে সুন্দরভাবে করতে পারবেন। তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, আমি সবগুলো লিখতেছি না, লুক ফরওয়ার্ড টু। এরপরে হচ্ছে মনে করেন অবজেক্ট টু,
আমি সবগুলো লিখতেছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর হচ্ছে যেমন গেট ইউজ টু, এরকম আরো অনেকগুলো শব্দ আছে যেগুলো পরে বারবার সাথে কি হয় আইএনজি, এগুলোকে প্রেজ বলা হয়। আরো অনেক শব্দ আছে, যেমন আমি বলতেছি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, সাবজেক্ট টু, ডিভোটেড টু, পেপার টু, এডিক্টেড টু, এরকম এই সবগুলো শব্দ আপনি পেয়ে যাবেন আমাদের কি ফেড ব্যাচের আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। তাহলে আমাদের কাজ হচ্ছে কি দেখেন, প্রিপোজিশন অফ, ফর, ইন, তারপর হচ্ছে এখানে উইদাউট লিখতে পারেন, উইদাউট বা এগুলো পরে বারবার সাথে আইএনজি হয়। প্রিপোজিশন টু এর পরে বারবার বি ওয়ান হয়। আর এই যে প্রেজ গুলা উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, গেট ইউজ টু, ভি ইউজ টু, তারপর হচ্ছে কি সাবজেক্ট টু, পেপার টু, ডিভোটেড টু, ঠিক আছে, এডিক্টেড টু, তারপর হচ্ছে কি পেপার টু, এগুলো পরে কি হয় আবার আরো আছে ফরওয়ার্ড টু, এগুলো পরে বারবার সাথে আইএনজি যোগ হয়। ঠিক আছে, যেমন আমি আপনাকে যদি টেস্ট দিই, মানে আমি আপনাকে যদি বিষয়টা যদি বুঝাই বলি, যে ধরেন আমি প্রথমে দিলাম ফর, ব্র্যাকেট দিয়ে দিলাম সলভ, for solve the key problem, for solve the problem, I feel relax, I felt FELT হবে felt, feel হবে না সরি, I feel relax, LAXED relaxed। আচ্ছা, এখন আসেন এখানে আপনি উত্তর কি দিবেন। দেখেন আমরা প্রিপোজিশন দেখছি, প্রিপোজিশন গুলো আমরা দেখলে চিনবো। আমরা জানি প্রিপোজিশনের পরে বারবার সাথে কি হয় আইএনজি, তার মানে সঠিক উত্তরটা হবে সলভের সঠিক উত্তরটা হবে কি সলভিং, SOLVING সলভিং। ঠিক আছে, SOLVING সলভিং, এটা উঠে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আরেকটা টেস্ট দিই আপনাকে, যে এটা এনটিআরসি তে আসা, যে ইট ইজ আওয়ার ডিউটি টু অবি, ইট ইজ আওয়ার ডিউটি টু অবি আওয়ার প্যারেন্টস, প্যারেন্টস, এটা আসছে আমাদের 10th এনটিআরসি তে আসছে। এখন আমি আপনাকে অপশন দিলাম, এখানে কি আপনি অবি বসাবেন, মানে অনুগত থাকে আর কি, আমাদের সকলের উচিত পিতা আমাদের প্রতি অনুগত থাকে এরকম। আচ্ছা, এরপর হচ্ছে আপনি কি এখানে অবি বসাবেন নাকি অবিং বসাবেন, আইএনজি অবিং বসাবেন। এখন আপনি এখানে কি বসাবেন দেখেন, এখানে আপনি বুঝেন এই যে প্রিপোজিশন টু, আমরা একটু আগে রুল পড়ছি, প্রিপোজিশন টু এর পরে বারবার কি হয় বি ওয়ান। এখন কিছু কিছু প্রিপোজিশন যেমন এই যে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এখানে কিন্তু এই কথাটা নাই, ডিউটি আছে, ইট ইজ আওয়ার ডিউটি টু, তাহলে প্রিপোজিশন টু এর পরে বারবার কি হয় বেস ফর্ম হয়, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে এইটা। এখন ধরেন আমি আরেকটা অপশন আপনাকে দিই, যেমন আমি এবার দিলাম আই লুক ফরওয়ার্ড টু রিসিভ এ লেটার ফ্রম ইউ। এই প্রশ্নটা আসছে 7th এনটিআরসি তে আসছে, 17তম নিবন্ধনে আসছে। এখানে আপনি কি রিসিভ দিবেন অপশন, আর অপশন বিটা আছে আপনার রিসিভিং দিবেন, BING, এটা উঠে যাবে কারণ শেষে কোন বাউলটা থাকে না। আচ্ছা, তাহলে আই লুক ফরওয়ার্ড টু রিসিভ দিবেন নাকি রিসিভিং দিবেন, বুঝেন। এই ক্ষেত্রে আমরা এই যে পড়ছিলাম এই যে লুক ফরওয়ার্ড টু, এই যে দেখেন লুক ফরওয়ার্ড টু কোথায়, এই যে লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে কি এই যে উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, গেট টু, সাবজেক্ট টু, তারপর হচ্ছে কি ভি ইউজ টু, এরপরে আরো শব্দ যেমন ডিভোটেড টু, এডিক্টেড টু, পেপার টু, অবজেক্ট টু, সাবজেক্ট টু, এগুলোর পরে কি হয় টু থাকা সত্ত্বেও এই ফ্রেজ গুলো যদি থাকে টু এর আগে, তখন বারবার সাথে কি হয় আইএনজি, তাহলে আপনার সঠিক উত্তরটা হবে কি রিসিভিং। আশা করি প্রিপোজিশন নিয়ে আপনাদের যে তথ্য জানার দরকার অন্তত এনটিআরসি, এটা আপনার প্রাইমারি বলেন যে কোনো পরীক্ষার 10 থেকে 11তম এই 20তম গ্রেডের যতগুলো জব আছে সবগুলো জবের জন্য এই রাইট ফ্রম ভার্বের ক্লাসটা আপনাদের অনেক বেশি কাজে দিবে আমি মনে করি। আমরা এই 8 নাম্বার রুলে আসি। আমাদের 8 নাম্বার রুলটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো নিয়ে, এটা কমপ্লিটিং সেন্টেন্স একটু বেশি আছে, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, ঠিক আছে, যাতে বা যেন। আচ্ছা, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো নিয়ে আমাদের যে রুলটা, দুইটা রুল এখানে কাজ করবে। প্রথমে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স আমাদের অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ক্ষেত্রে সিস্টেম হচ্ছে প্রথমটা যদি আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে প্লাস যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো থাকে, অ্যাজ দো থাকে, তাহলে আপনার পরের অংশে পাস্ট ইনডিফিনিট হবে, ফার্স্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট মানে এখানে ভার্বের বি1 থাকবে, আর ফার্স্ট ইনডিফিনিট মানে এখানে ভার্বের বি2 থাকবে। সোজা কথা হইছে এটা, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে আপনারা যদি প্রেজেন্ট টেন্স দেখেন, পরের অংশে আপনার যে ভার্বটা দিবে এটাকে ভার্বের বি2টা করে দিবেন, কাজ হচ্ছে এটা। এখন যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগে যদি পাস্ট টেন্স থাকে
ঠিক আছে, যদি কি থাকে পাস্ট ইনডিফিনিট থাকে, এদিকে এখন যদি ইনডিফিনিট থাকে, মাঝখানে যদি কি থাকে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আমি লিখতেছি না, এদিকে আপনাকে ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হবে, এদিকে আপনাকে কি করতে হবে ফার্স্ট কি পারফেক্ট করতে হবে। তো আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট, এদিকে যদি ভার্বের বি টু থাকে, ফার্স্ট পারফেক্ট মানে হচ্ছে কি পারফেক্ট টেন্সে কি থাকে একটা হেড থাকবে, ভার্বের বি থ্রি বসাতে হবে, আপনাকে এই জিনিসটা খুঁজতে হবে। ঠিক আছে, এখন আমি যদি উদাহরণটা দিই তাহলে আপনার কাছে কি বিষয়টা ক্লিয়ার হবে। যেন আমি টেস্ট দিলাম, উদাহরণ দিলাম, আমাদের প্রথম উদাহরণ যেটা যে আমি দিলাম, ধরেন হি টক্স, ঠিক আছে, মাছ, মানে সে একটু বেশি কথা বলে, অ্যাজ ইফ মানে সে এত বেশি কথা বলছে, অ্যাজ ইফ হি ড্যাশ ইট কি বিফোর, আপনাকে আমি শূন্যস্থান দিলাম। এবার আমি আপনাকে অপশন দিলাম যে আপনি অপশানে কি নো দিবেন নাকি বি নাম্বার অপশানে কি দিবেন নোন দিবেন বা নিউ দিবেন। ঠিক আছে, বুঝেন অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর ক্ষেত্রে দুইটা জিনিস হইতে পারে, হয় ভার্বের বি টু হবে, নয়বা হ্যাড প্লাস ভার্বের বি থ্রি হবে, দুইটা জিনিস হওয়ার সম্ভাবনা রাখে। এখন এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এখানে এই যে অ্যাজ ইফ আছে, এটার আগে কি কোন টেন্স আছে সেটা দেখতে হবে, কি ভার্বের বি টু আছে নাকি ভার্বের বি ওয়ান আছে। দেখছেন, আপনি যখন পড়বেন আপনি কিন্তু এভাবে পড়তে হবে, শুধু রুল পড়ি বা শুধু নিয়ম পড়ে কিন্তু কাজ হবে না, এগুলোর ভিতরে ঢুকতে হবে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগে আমরা যে ভার্বটা আছে যে টক্স, দেখেন কোনো ভার্বের সাথে এস বাই এস থাকা মানে এটা ভার্বের বি ওয়ান, কোনো কথা নেই, কারণ সাবজেক্ট থ্রি পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই কি এস যুক্ত হয়, তার মানে এটা ভার্বের বি ওয়ান। এখন দেখেন এদিকে যদি ভার্বের বি ওয়ান হয় তাহলে ওইদিকে আপনাকে পাস্ট টেন্স মানে ভার্বের বি টু, তাহলে এই যে আপনাকে নো করতে হবে। তাহলে অপশন সি তে আপনাকে যদি হ্যাড নোন দেয় তাহলে কিন্তু অপশনটা হবে না। ঠিক আছে, এখন মনে করেন এই সেম জিনিস আমি একটু ঘুরাই দিলাম, যে আমি এবার দিলাম হি, এখানে একটা দেওয়া আছে যে টকড, TALKED, হি টকড মাচ অ্যাজ ইফ হি ড্যাশ ইট কি বিফোর। ঠিক আছে, এখন আমি আপনাকে যদি অপশন দিই, আপনি কি এখানে নিউ দিবেন নাকি বি নাম্বার হচ্ছে হ্যাড নোন দিবেন। এখন অনেকে আবার বলবেন নিউ নোন কি, এটা মূলত নো অর্থ জানা, নো এর তিনটা ফর্ম, নো নিউ নোন। ঠিক আছে, এখন দেখেন তো এই যে অ্যাজ ইফ পাইছি, অ্যাজ ইফ যখন দেখবো উত্তর দুইটা হইতে পারে, হয় ভার্বের বি ওয়ান হবে নইলে হ্যাড প্লাস কি বি থ্রি হবে। ঠিক আছে, এখন বি ওয়ান সরি হয় ভার্বের বি টু হবে নইলে কি হ্যাড প্লাস বি থ্রি হবে, দুইটার যে কোনো একটা উত্তর হবে। বি ওয়ান হইতে গেলে তার আগের ভার্ব এটা বি ওয়ান হইতে হবে, মানে বি টু হইতে গেলে আগের ভার্বটা বি ওয়ান হইতে হবে। এখন দেখেন তো তার আগের যে ভার্বটা আছে এটার সাথে ইডি যোগ আছে, ভাই কোনো ভার্বের সাথে ইডি যোগ করা থাকা মানে 100% শিওর এখানে এটা হয় বি টু হবে নাহলে বি থ্রি হবে। তো এখানে তো বি থ্রি হওয়ার সম্ভাবনা নাই, তাহলে সেটা কি হবে বি টু, তার মানে এটা ভার্বের বি টু। তার মানে ভার্বের যখন বি টু হয় তখন আমরা জানি এদিকের বি টু থ্রির সাথে এদিকে বি টু এর সম্পর্ক, তাহলে এখানে বি থ্রি কোথায় আছে, যে নোন তার আগে হ্যাড, এই যে হ্যাড নোন মানে এই রুলটাতে পড়তেছে। এখন আমি অ্যাজ ইফ দিয়ে দিচ্ছি, আপনার পরীক্ষিত কিন্তু অ্যাজ দো আসতে পারে। ঠিক আছে, যেটি আসুক সিস্টেম একটাই রুল, একটা আপনি ওই রুল দিয়ে কি কাজ করবেন। আচ্ছা, এটা গেল অ্যাজ ইফ অ্যাজ দো এর। আমরা আরেকটা রুল নিয়ে আলোচনা করি, রুল নাম্বার 9। রুলটা হচ্ছে ভেয়ার ইনফিনিটিভ নিয়ে, ভেয়ার কি ইনফিনিটিভ নিয়ে, ইনফিনিটিভ নিয়ে। এখন আপনাকে এটা আগে বুঝতে হবে যে ইনফিনিটিভ জিনিসটা কি, বুঝেন ইনফিনিটিভ জিনিসটা হচ্ছে যখন আমরা কোনো ভার্বের আগে টু প্লাস ভার্ব বসাই তখন এটাকে আমরা কি ইনফিনিটিভ বলি, ইনফিনিটিভ কি বলি। কিন্তু বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে কিছু কিছু ভার্বের আগে মানে টু বসার কথা কিন্তু যৌক্তিক কারণে বা বিশেষ কোনো কারণে ভার্বগুলো মানে টু বসে নাই, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, মানে টু বসার কথা কিন্তু বসে নাই। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, আমি ধরেন একটা উদাহরণ দিলাম যে মেড মি, এই যে সলভ, SOLVE সলভ, এখানে একটা টু বসার কথা, কারণ আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে দ্বিতীয় ভার্বের সাথে হয় টু যোগ করতে হয় নাহলে কি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কিন্তু কিছু শব্দ আছে যেমন মেক, হেল্প, এরকম কিছু শব্দ আছে যেগুলোর কারণে পরবর্তী সেন্টেন্সে মানে পরবর্তী ভার্বটার সাথে আইএনজি অথবা টু বসার কথা কিন্তু বসে নাই। এই যে বসে নাই এই জিনিসটাকে বলা হয় কি বেয়ার ইনফিনিটিভ। এখন এটা পারতে গেলে আপনাকে বুঝতে হবে যে কোন কোন টপিক থাকলে বেয়ার ইনফিনিটিভ হবে। এই ক্ষেত্রে আপনি এগুলো মুখস্থ রাখবেন। প্রথমটা হচ্ছে কি লেট, মেক, ঠিক আছে, তারপর হচ্ছে হেয়ার, মেক, লেট, হেয়ার, বিড মানে হচ্ছে বিদায়, ওয়াচ, ওয়াচ, এরপর হচ্ছে সি, হেল্প। এইগুলো একটু মনে রাখবেন, এগুলোকে বলা বেয়ার ইনফিনিটিভ, এগুলো পরে ভার্বের কি বি1 হয়। মানে এই সকল শব্দ যদি থাকে, ঠিক আছে, একটা সিম্পল সেন্টেন্সে সিস্টেমটা হচ্ছে পরবর্তীতে যে ভার্বটা থাকে ওই ভার্বের সাথে
হয় টু যোগ করতে হয় না আইএনজি যোগ করতে হয়, কিন্তু এগুলো থাকার কারণে এগুলো সাধারণত পরবর্তী বারবার আগে টু বা আইএনজি কে নিতে চায় না, এই জন্য এগুলো থাকলে আমরা ওয়্যার ইনফিনিটিভ করতে হয়। যেমন আমি আপনাকে যদি টেস্ট দিই তাহলে আপনি বিষয়টা একটু ক্লিয়ার বুঝবেন। শি মেড মি টু সলভ দি কেসাম, তাহলে এই বাক্যটার অবস্থা আপনাকে একটু বুঝেন যে শি মেড মি টু সলভ দি কেসাম। এখানে সিস্টেমটা হচ্ছে যেহেতু মেড আছে, এখন আপনাকে এটাকে বেয়ার ইনফিনিটিভে ফালাইতে হবে। এটা নিয়ম হচ্ছে পরবর্তীতে আপনাকে বারবার বি ওয়ান আনতে হবে, যে বারবার বি ওয়ান আনলাম। যেমন আমি আরেকটা তথ্য দিই, যে যেমন দিলাম যে লেট মি শূন্যস্থান দিলাম অয়েল, ঠিক আছে। তাহলে এখানে আপনি সঠিক কি দিবেন, তাহলে এখানে কি আপনি সিং দিবেন, নাকি হচ্ছে বি নাম্বারে হচ্ছে টু সিং দিবেন, নাকি সি নাম্বারে হচ্ছে সিঙ্গিং দিবেন, ঠিক আছে। তাহলে আমরা জানি লেট এটা একটা বেয়ার ইনফিনিটিভ, এই যে বেয়ার ইনফিনিটিভ, এটার পরে বারবার কি বসাতে হবে, বি ওয়ান ফর্মটা বসাতে হবে। তাহলে এখানে সঠিক হচ্ছে কি সিং, ঠিক আছে। এখন এখানে আমি আরেকটা আপনাকে তথ্য দিই, যেমন আরেকটা উদাহরণ দিই যে আই হেল্পড দি ম্যান ড্যাশ। এখন আমি সঠিক দিলাম যে টু গেট ইট প্রপারলি, আর অপশন বিতে আমি দিলাম যে গেট ইট প্রপারলি। এখন আপনি এখানে অপশন সঠিক কোনটা দিবেন, দেখেন আপনি যখন হেল্প দেখছেন, হ্যাঁ ভালো কথা, এটা এখানে আছে, যেহেতু হেল্প আছে তার মানে সিস্টেমটা হচ্ছে আপনাকে বেয়ার ইনফিনিটিভ করতে হবে। তাহলে টু বসবে না, আপনি প্রথমে এটা কাটিয়ে দিবেন, এখানে এটা দিবেন গেট ইট প্রপারলি। কিন্তু না, এই বাক্যে দুইটাই সঠিক, টু গেট ইট প্রপারলি সঠিক, গেট ইট প্রপারলি সঠিক। কেন, কিছু ব্যতিক্রম আছে, কিছু জিনিস ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা লেখেন। যেমন হেল্প এইটার পরে বারবার বি ওয়ানও সঠিক, আবার হেল্প এইটার পরে বার প্লাস কি সরি এটার পরে টু প্লাস বারবার বি ওয়ান, এই দুইটাই কি সঠিক। মানে অপশনে আপনার যদি দুইটাই থাকে, আপনাকে যে কোনো একটা আনসার করলে উত্তরটা হয়ে যাবে, হেল্পের ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে না। ব্যতিক্রম রুল আরেকটা আছে, যেমন সেটা হচ্ছে যদি সি থাকে, অথবা যদি হেয়ার থাকে, অথবা যদি কি ওয়াচ থাকে, তাহলে এগুলোর পরে যদি কোনো একটা অবজেক্ট থাকে, এগুলোর পরে যদি কোনো একটা কি থাকে অবজেক্ট থাকে, তখন দুইটা উত্তর সঠিক। একটা হচ্ছে বারবার বি ওয়ানও সঠিক, আর একটা হচ্ছে বার প্লাস কি আইএনজিটাও কি সঠিক। তাইলে সি হেয়ার ওয়াচ, যেমন দেখেন এখানে মেইড আছে, তারপর একটা কি আছে সাব অবজেক্ট আছে, কিন্তু বারবার সাথে আইএনজি হয় নাই, বারবার বি ওয়ান হয়েছে। কিন্তু এই যে শব্দগুলো যদি থাকে সি হেয়ার ওয়াচ, এগুলোর পর কোনো একটা যদি অবজেক্ট থাকে, এটা উদাহরণ দিলে বুঝবেন ভালোভাবে। আমি এখানে একটু উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে বুঝবেন। এটা 4 নম্বর উদাহরণ, 3 নম্বর উদাহরণটা আমি মুছে ফেলছি। যেমন আমি দিলাম আই ওয়াচ দি ম্যান, ব্র্যাকেট দিয়ে লিখলাম রান, অবলিক দিয়ে লিখলাম রানিং, এওয়ে কুইকলি, ঠিক আছে। এখন বলেন তো সঠিক উত্তর কি হবে, আপনি দেখেন তো। নর্মালি আপনি যখন দেখবেন যে ওয়াচ, হ্যাঁ ওয়াচ এখানে আছে কিনা আছে, বারবার বি ওয়ান হবে, আপনি সঠিক উত্তর এটা দেখাবেন। কিন্তু না, প্রশ্নে যদি রান না থাকে তাহলে রানিং এর সঠিক উত্তর। কারণ এই যে তিনটা সি হেয়ার ওয়াচ, এই তিনটার পরে যদি কি থাকে কোন একটা অবজেক্ট থাকে, যেমন এই যে দি ম্যান অবজেক্ট, তখন আপনার দুইটা সঠিক, একটা বারবার বি ওয়ানও সঠিক, বার প্লাস আইএনজিটাও সঠিক। আশা করি ভেয়ার ইনফিনিটিভ নিয়ে আপনি ক্লিয়ার হয়েছেন। আমরা 10 নাম্বার রুলটা নিয়ে আলোচনা করব। 10 নাম্বার রুলটা হচ্ছে আমাদের ইউজ টু নিয়ে, রুল নাম্বার 10, এটা হচ্ছে ইউজ টু নিয়ে। মনে রাখবেন ইউজ টু নিয়ে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইউজ টুর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে বারবার বি ওয়ান হবে, মানে সরাসরি আপনাকে বারবার বেস ফর্ম বসাতে হবে। কিন্তু যদি বি অথবা গেট প্লাস ইউজ টু হয়, মানে ইউজ টুর আগে যদি বি অথবা গেট টু থাকে, তাহলে আপনাকে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে, ঠিক আছে। এই দুইটা জিনিস এখানে কি সঠিক। এখন এখানে বি মানে কি বলেন তো, বি মানে আবার শুধু বি না, বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে। এই কথাগুলো থাকবে, এম ইজ আর কি ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি এর তথ্য, ঠিক আছে। যেমন আমি যদি আপনাকে যদি টেস্ট দিই তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন আমি প্রথম দিলাম যে হি ওয়াজ ইউজ টু ড্যাশ দি ফর। এখন আমি ধরেন প্রথম অপশানে দিলাম হেল্প, আপনি কি উত্তর হেল্প দিবেন, নাকি দ্বিতীয় অপশানে আমি দিলাম হেল্পিং? বুঝেন, দুইটা উত্তর সঠিক হইতে পারে, হেল্পও সঠিক হইতে পারে, হেল্পিংও সঠিক হইতে পারে, ঠিক আছে। কারণ আমরা জানি ইউজ টুর পরে বি ওয়ানও হইতে পারে, বার প্লাস আইএনজি হইতে পারে। এখন দেখেন ইউজ টুর আগে একটা এই যে ওয়াজ আছে, এটা একটা বি ভার্ব, ঠিক আছে, এটা একটা কি বি ভার্ব। তাহলে আমরা জানি ইউজ টুর আগে বি ভার্ব অথবা গেট থাকলে ভার্বের সাথে আইএনজি হবে।
এখন মনে করেন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, আমি এবার দিলাম যে সুগার ইজ ইউজ টু ড্যাশ ট্রি। এখন অপশন এতে আমি দিলাম মেক, আর অপশন বিতে আমি দিলাম কি মেকিং। বলেন তো এখানে কি সঠিক হবে? আমি জানি আপনারা সবাই ভাবতেছেন হ্যাঁ ইউজ টু আছে, ভালো কথা, এই যে একটা ইজ আছে মানে একটা বি ভার্ব আছে প্লাস ইউজ টু আছে, বি ভার্ব প্লাস ইউজ টু ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই, সবাই উত্তর এটা করবে, কিন্তু না, এটা উত্তর ভুল। এখানে সঠিক উত্তর হবে কি মেক। এটা একটা ব্যতিক্রম নিয়ম, মনে রাখেন। ব্যতিক্রম নিয়মটা হচ্ছে কি, যদি সাবজেক্ট হিসাবে যদি কোনো বস্তু থাকে, সাবজেক্ট হিসাবে যদি কোনো বস্তু থাকে, তাহলে এটার পরে যদি ভিভার্বও থাকে প্লাস যদি ইউজ টু হয়, তাহলে আপনাকে ভার্বের বি ওয়ান করতে হবে। তাহলে দেখেন আগেরটার মধ্যে সাবজেক্ট হিসাবে আছে কোন একজন ব্যক্তি, সেজন্য বি ভার্ব আমরা আইএনজি করছি, কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে আছে কোনো বস্তু। যদি সাবজেক্ট হিসাবে কোনো বস্তু থাকে, বি ভার্ব থাকা সত্ত্বেও আপনাকে ভার্বের বি ওয়ান নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আমাদের পার্ট 2 তে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদম ইন ডিটেলস। এর পরবর্তীতে আমরা রাইট ফর ভার্বের সকল টপিক, বিগত নিবন্ধনের স্কুল, কলেজ এবং স্কুল পর্যায়ে 2 এর সকল প্রশ্নকে ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করব। এভাবে আমাদের ধারাবাহিক ক্লাসগুলো কি চলতে থাকবে।